ওকে। আমাদের সার্কিট ব্রেকারের পরে আছে হচ্ছে রিলে। আমি সার্কিট ব্রেকারের লেকচার শিটটা আজকে দিয়ে দিব। একটুখানি রিভিউ করে দিই এখানে কি কি পড়ানো হয়েছে। লেকচারটা এইভাবে সাজানো আছে তো বুঝতে সুবিধা হবে। সার্কিট ব্রেকার ডেফিনেশন আছে, প্রিন্সিপাল অফ আর্ক এক্সটেনশন। এটার কথা হচ্ছে যে ওই যে সার্কিট ব্রেকার বড় যেগুলি এগুলো যে আর্ক হয় ওটাকে এক্সটেন্ড করা বা নিভিয়ে দেওয়ার জন্য যে টেকনিকটা। তারপরে কিছু টার্ম আছে যেমন ট্রানজিয়েন্ট রিকভারি ভোল্টেজ এবং অন্যান্য সংজ্ঞা কিছু। এরপরে আছে টাইপস, মিনিয়েচার সার্কিট ব্রেকার, মোল্ডেড সার্কিট ব্রেকার। এই দুইটা ছাড়া বাকিগুলো সব কাভার হয়ে গেছে। এগুলি কিন্তু পাওয়ার সিস্টেমে ইউজ করা হয় না, আবারও বলছি, এটা ঘর বাড়িতে ইউজ করা হয়। তবে কিছু কিছু সাবস্টেশনে এই মোল্ডেড সার্কিট ব্রেকার ইউজ করা হয়। আর এই যে এগুলির পরে সুইচ গিয়ার কম্পোনেন্ট, জেনারেল কম্পোনেন্ট আর কি, প্রবলেম অফ সার্কিট ইন্টারাপশন আর সিলেকশন অফ রেটিং অফ সার্কিট ব্রেকার। তো এইগুলি দিয়ে মোটামুটি শেষ হয়ে যাবে। তার মধ্যে কিন্তু আমাদের এই দুটো ছোট সার্কিট ব্রেকার এখন পড়িয়ে দিব। আর এই যে এখানে সিলেকশন অফ, ওখানে কিন্তু আমি আগের দিন একটা পড়িয়েছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে শুরু করি। মিনিয়েচার সার্কিট ব্রেকার এগুলি মূলত আমরা হাউস হোল্ডে ইউজ করি। এগুলির জন্য এটা সিঙ্গেল ফেজ হয় এবং 3 ফেজ হয় এবং 2 ফেজও হয়, সেটাকে বলে ডিপি। যখন 2 ফেজ হয় তখন আসলে সিঙ্গেল ফেজের এই দুইটা তারে লাগিয়ে দেয় আর কি। এটা হলো এরকম একটা প্র্যাকটিস আছে। যেমন একটা সিঙ্গেল ফেজ সার্কিট এই এই এখান দিয়ে একটা তার গেল এই, এখান দিয়ে এখানে লাইট আছে এই। তো সাধারণত এখানে একটা সুইচ থাকে আর এটা সরাসরি লাগানো থাকে, কিন্তু অনেক সময় আমরা দেখি যে বারান্দায় 20টা লাইট আছে। হ্যাঁ, 20টা লাইট আছে এরকম, 1 2 আর একটা লাইট কিন্তু আমরা প্রায় কিন্তু দেখি এটা 20 নম্বর লাইটটা। এর সবগুলি লাইটের কিন্তু এই পজিটিভটা লাগানো থাকে আর এই নেগেটিভটা, পজিটিভটা তো এইটা এইটা আর নেগেটিভটা এভাবে লাগানো থাকে। তাহলে যেহেতু সবগুলি মিলে অনেক লোড যাচ্ছে তখন এখানে একটা ডিপি লাগায়। ডিপি হচ্ছে কিরকম, যে এই যে এতটুকু, এদিকেরটা হচ্ছে ডিপি। এটাকে বলে এসপি সিঙ্গেল ফেজ, এটাকে বলে টিপি টিপি 3 ফেজ, এসপি টিপি। আর ডিপি হচ্ছে ডাবল ফেজ আর কি। তো ঠিক আছে, এটার সংজ্ঞা শিখে তো লাভ নাই, তবুও তো আমি যেহেতু লেকচার শিট দিয়ে দিব, যে এখান থেকে পড়তে চাইলে এটা পড়ে নিও। এটা কিচ্ছু না, এটা তো যে সার্কিট আমরা করে যেগুলো ইউজ করি সেখানে যেগুলো একটু বেশি কারেন্ট সেখানে আমরা এটা ইউজ করি, যেমন এসি এবং কিছু কিছু সার্কিট আমরা এটা ইউজ করি। তোমরা এটা ইউজ সম্পর্কে জানো। তো এখন এখানে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার, মোল্ডেড কেস সার্কিট ব্রেকারের ছবি দেখলেই দেখবে যে ওটা থেকে অনেক পাকাপোক্ত। ওখানে কিন্তু এই ছবিটা দেখছো, এই যে এটা এটা কিন্তু জোড়াতালি দিয়ে লাগানো। অনেক ক্ষেত্রে এই একটাই সিঙ্গেল ফেজটাই 3 বার বসিয়ে পাশাপাশি, তো
ভাবে ইউজ করা হয়। এগুলো নিয়ে তোমার পড়াশোনা করো নাই কিন্তু এখন? এখানে কিন্তু মোল্ডেড কেস, এখানে দেখো সাবস্টিটিউশন এখানে কিন্তু সিঙ্গেল তিনটা লাগিয়ে কিন্তু করে না, পুরো কেসটা কিন্তু আলাদা ঢালাই দেওয়া। একটু ভালো করে দেখো, এই যে এই তিনটা টি2 তে পড়ো। ভিন্ন ভিন্ন কেস, এখানে কিন্তু যা আছে ভিতর আছে একবারে ঢালাই আমাকে দেওয়া। দেখলে সারাদিন এগুলোই করবা, এটা মজা আছে, এরকম কেন করে? বুঝলে মজা আর কি, বুঝলে এটার মুখস্থ করে হচ্ছে যে ফেলবা। ব্রেকিং কারেন্ট থাকে সার্কিট ব্রেকারে, জানো হুম? যে একটা তো ফল্ট কারেন্ট, করানোর জন্য আমাদের কাছে ভিজিট একটা ফল্ট কারেন্ট থাকে কতবার আর একটা তার কত রেটেড কারেন্ট থাকে। হ্যাঁ তো আমরা যদি সাব এইখানে দেখি, 4 ইয়ার হয় কিন্তু এই যে এখানে গত যদি বছর দেখি, ভাইয়েরাও পাইনি, আমরাও মনে হয় পাবো না। এটা হচ্ছে 25 এসএসসি অ্যাম্পিয়ার। সাবজেক্ট ভিজিট হয়, এই যে এখানে কি বলে 25 সেটা মনে অ্যাম্পিয়ার। নাই। এই সারই আমাদেরকে নিত, এই যে আর এই এইটার যে সাবজেক্টে ব্রেকিং কারেন্ট থাকে পুরো সেটা কথাবার্তা কি, হয়েছে সেটা তো দুবার। জানো, যখন ফল্ট ঘটে তখন হচ্ছে ওই কারেন্টটা। তো ওই কারেন্ট অনেক বেশি হলে অনেক সময় এইটার যে ক্যাপাসিটি তার থেকে যদি সার্কিটে ফল্ট কারেন্ট বেশি হয় সার্কিটে, তাহলে এটা বাস্ট করে। বাস্ট করলে, এরকম মোল্ডেড কেস হলে বাস্ট করা অত সহজ নয়। এটার মধ্যে একটা ট্রিপ করে ঠিকই, কিন্তু ট্রিপের সাথে এটা ভেঙে চুরে চলে যায় না। তাহলে এইখানে দেখো, এইটার যে রেটেড কারেন্টটা, এটা হচ্ছে এই যে 225 অ্যাম্পিয়ার। আর এটার যে ব্রেকিং কারেন্টটা, এটা হলো 35 কিলো অ্যাম্পিয়ার। চিন্তা করে দেখো যে 35 কিলো অ্যাম্পিয়ার ব্রেকিং কারেন্ট, এখানে যে আর একটা আছে দেখো, এটার মধ্যে তোমার স্যার তাহলে 22 কিলো অনেক, অ্যাম্পিয়ারটা কি? কোনটা স্যার ওই এখানে যে আইসিএস 22 কিলো অ্যাম্পিয়ার, এটা কি স্যার? এটা কিসের রেটিং? একটা হলো আইসিএস আর একটা হলো আইসিইউ। আচ্ছা, আমরা একটু এইটা দেখে নিই, এটা দেখে নিই। দেখো এখানে তোমার দুইটা ঘটনা সে করতেছে, একটা হচ্ছে ওভারলোড প্রোটেকশন দিচ্ছে, আর একটা হচ্ছে তোমার এখানে এই যে ফল্টের ক্ষেত্রে একটা প্রোটেকশন দিচ্ছে। তো তোমার এই দুইটা প্রোটেকশন কিন্তু তোমার ওই ইয়েতে দেয় না, ওই যে এমসিবি যেটা, সেখানে শুধু একটা প্রোটেকশন দেয়। এখানে কিন্তু দুইটা প্রোটেকশন দেয়, যেহেতু দুইটা প্রোটেকশন দেয় দুইটা কারেন্ট থাকতে পারে। বুঝতে পারছো? দুইটা প্রোটেকশন, কিন্তু কিভাবে দুইটা প্রোটেকশন দেখো, একটা হচ্ছে ওভারলোড আর একটা হচ্ছে ফল্টের ক্ষেত্রে। এখন এমসিসিবি কি করে? এমসিবি শুধুমাত্র তোমার হচ্ছে ওই ফল্ট হলে তখন সেটা আর কি সে ট্রিপ করে। নর্মাল আমরা ওটাকে ওভারলোড বলি, থার্মাল প্রোটেকশন। আমি এক্সাম্পল দিচ্ছি, তখন তুমি বুঝবা যে এখানে ওভারলোড প্রোটেকশন মানে, যে মনে করো তুমি একটা 225 অ্যাম্পিয়ার, যেখানে লেখা আছে 225 অ্যাম্পিয়ার, তো তুমি মনে করো 225 অ্যাম্পিয়ার তুমি একটা লাগাইলা। এখন এটা যদি কোনো কারণে 230 অ্যাম্পিয়ার যায়, তাহলে সে কি করবে? এটা হচ্ছে কথা। ফল্ট কারেন্ট হলে তো সে ট্রিপ করবে, আমরা তো সেটা বুঝি, কিন্তু ফল্ট কারেন্ট সর্বোচ্চ এই যে এই রেঞ্জে থাকতে পারবে। হ্যাঁ, আইসিইউ আইসিএস দুটা বের করে দিচ্ছি, দাঁড়াও। আইসিইউ আইসিএস তো ওই আসলে দুইটা কন্ডিশনের কারেন্ট, এখানে দুই ধরনের প্রোটেকশন থাকে আর কি। কিন্তু তোমার ওভারলোড, যেটা ওভারলোড হচ্ছে গিয়ে এই কারেন্টটা কোনো কারণে যদি একটু একটু করে বাড়তে থাকে, তাইলে তো ফল্ট ঘটবে না, কিন্তু সে গরম হতে থাকবে। তো এই গরমের বিরুদ্ধে সে একটা প্রোটেকশন দেয়। এটা বোঝা গেল কিনা? মানে গরম মানে এখানে আমরা বলতেছি যে থার্মাল হিটিং, এই থার্মাল হিটিং এর বিরুদ্ধে একটা প্রোটেকশন দিবে। হ্যাঁ, এটা এমসিসিবির একটা একটা গুণাবলী। এখানে কিন্তু ওভারলোড প্রোটেকশন নাই, এখানে ওভারলোড প্রোটেকশন নাই, এখানে শুধুমাত্র ফল্ট কারেন্ট প্রোটেকশন দেয়। আচ্ছা, তো মোটামুটি এই ছিল ওটা। ওখানে তো এইটা পাওয়ার সিস্টেমে তো এটা ইউজ করে না, এটা বুঝতেই পারতেছো। কিন্তু যে বললাম যে মাঝে মাঝে সাবস্টেশনে করে, তো এখানে একটু বলি সেটা কিরকম। এই যে দেখো, এই যে এটা হলো 225, এটা 400, কোনো কোনো সময় এটা 800 পাবে। 800-র বেশি সাধারণত থাকে না। তো 800 অ্যাম্পিয়ার কারেন্ট তো ছোট সাবস্টেশনে থাকে, এটা তো বুঝতো যে একটা ধরো ট্রান্সফরমার, ধরো ট্রান্সফরমারের সময় বাসায় থাকে না, তো ওই সব জায়গায় 400 অ্যাম্পিয়ার 800 অ্যাম্পিয়ার এমসিসিবি থাকে। তো ওই সব জায়গায় মোল্ডেড কেস
সার্কিট ব্রেকার ইউজ করে। তো এখানে তো আবার এখানে অনেকগুলি দেখতেছো কারেন্ট, তো এখানে আবার কনফিউশন তৈরি হবে এতগুলি কেন। এইটা আসলে এটা মডেল, এই এক একটা মডেলের এক একটা কারেন্ট। এটা অবভিয়াসলি একই একই সার্কিট ব্রেকারের এতগুলি কারেন্ট না। হ্যাঁ, একই সার্কিট ব্রেকার এতগুলি কারেন্ট না। এরকম হলে তো সমস্যা হয়ে যাবে, কারণ তখন সে কিভাবে কাজ করবে। ওকে, তাহলে এখানে দেখো অনেকে এরকম করে আর কি, যে এটা এখানে কেজের মডেল ছাপিয়ে দিয়েছে, তো যেই মডেলটা তোমার হচ্ছে কেনা হবে ওই মডেলটার যে ব্রেকিং কারেন্ট সেটা সেখানে পাবে আর কি। যাই হোক, এখন এখানে একটা জিনিস দেখো, এই যে একটা জিনিস, এইটাকে বলে প্লাগ সেটিং। হ্যাঁ, তো এইটা আসলে তোমার এই এমসিসিবি তে থাকে, এটা এমসিবি তে থাকে না। এমসিবি তে ওরকম কিছু নাই। দেখো যে এখানে একটা কানেকশন, এখানে একটা কানেকশন, একটা ফেজের, এখানে একটা কানেকশন, এখানে আরেকটা ফেজের কানেকশন, এখানে কানেকশন, এখানে ফেজের, আর সিঙ্গেল ফেজে এই কিন্তু এইখানে দেখো তোমার এই যে এখানে একটা লাল আছে, কানেকশন কিন্তু তোমার হচ্ছে এইটা এইটা এইটা, কানেকশন হচ্ছে এই যে এইটা এইটা এইটা, এখানেও এই যে এইটা এইটা এইটা, এটা এটা এটা। কিন্তু এই যে এক্সট্রা একটা, এই যে এক্সট্রা একটা, এইটাকে বলে প্লাগ সেটিং। তো এটা কিভাবে কাজ করে, এটা ঘুরায় রাখলে তোমার এই কারেন্টটার একটা ফ্র্যাকশনে যাওয়া সম্ভব। যেটা ঘুরালে এই কারেন্টের একটা ফ্র্যাকশনে যাওয়া সম্ভব। ফ্র্যাকশনে মিনস হচ্ছে যে এই 400 এম্পিয়ারে সেট না হয়ে অন্য এম্পিয়ারে এটাকে সেট করে রাখা যায়। এটা হলো এটার সুবিধা। তাও এখন সুইচ গিয়ার কম্পোনেন্টে যায়, এটা আমাদের জেনারেল কম্পোনেন্ট। হ্যাঁ, জেনারেল কম্পোনেন্ট অর্থাৎ এই ধরনের জিনিস। সুইচ গিয়ার বলতে তো আমরা বললাম যে এটা একটা মোটামুটি ওল্ড একটা ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ড, যেটা ইন জেনারেল সব ধরনের সার্কিট ব্রেকারকে বোঝায় না। এগুলি বড় বড় মেকানিক্যাল কম্পোনেন্ট থেকে সেগুলি বোঝায়। এমসিসিবি এমসিবি এগুলি সাধারণত সুইচ গিয়ার আমরা বলবো না, তাই না? বড় বড় গুলি। এখন যেহেতু সবগুলি আমাদের ব্রেকার পড়া হয়ে গেল, এই ফাঁকে আমরা একটু সুইচ গিয়ারের সাধারণ কম্পোনেন্ট দেখে নিই। দেখো এখানে থাকে বুস্টিং, সার্কিট ব্রেকার কন্টাক্ট, বাস বার এন্ড কন্ডাক্টরস, আর হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। এটা কেন আমরা এখন পড়তেছি, এইটা আসলে ওই যে রিলেতে যাবো, তো তখন কোথা থেকে কানেকশন দিব, কিভাবে কানেকশন দিব, সেই জিনিসগুলি আসতেছে এখানে। সেই জন্য এটা একটা জেনারেল আমরা পড়ে দিচ্ছি। বুশিংটা কি আসলে? বুশিংটা হচ্ছে, দেখো, হাই ভোল্টেজ কন্ডাক্টর passes through a metal sheet or frame which is at arc potential. The necessary insulation is provided in the form of bushing. এইভাবে ডেফিনেশন পড়ে এটা বোঝা মুশকিল, কিন্তু আমি যদি এখানে তোমার ছবি দেখাই তাহলে এখানে সহজে বুঝবে। এই যে এখানে দেখো, মনে করো হুম এইটা হচ্ছে একটা ব্রেকার। এখন এই ব্রেকারের ভিতরে ধরো ওয়েল আছে, এটার মধ্যে তুমি কোর, আয়োনাইজ গ্যাস, যখন ব্রেকিং হয় তখন আয়োনাইজ গ্যাস হয়, গ্যাস বাবল সবই থাকবে তেলের ওয়েল সার্কিট ব্রেকারে। এখন এই কন্ট্যাক্টটা বাইরে বেরিয়ে এখানে কন্ডাক্টরের সাথে লাগছে, এই যে ভিতরে হচ্ছে কন্ট্যাক্ট, আর এইটা বাইরে বেরিয়ে কন্ডাক্টরের সাথে লাগছে। তার মানে আমরা একটা সার্কিট ব্রেকারে অবশ্যই দুটো কন্ডাক্টর দুই দিকে থাকবে। সেই কন্ডাক্টর গুলিকে যখন আমরা এখানে ভেতরে ঢুকাবো, তখন এটা যদি কেবল হতো তাহলে কি হতো, সেভাবে আমরা চিন্তা করি। যদি কেবল হইতো, কেবল হলে কেবলের গায়ে ইনসুলেশন থাকতো। কিন্তু কন্ডাক্টর সাধারণত আমরা বিয়ার কন্ডাক্টরকে আমরা কন্ডাক্টর বলি, আর ইনসুলেটেড কন্ডাক্টরকে আমরা বলি কেবল। তো আমরা যদি এখানে একটা বিয়ার কন্ডাক্টর আনি, সেটাকে যদি এই ব্রেকারের মধ্যে ঢুকিয়ে দেই, তাহলে ব্রেকারের যে মেটাল বডি আছে সেটার সাথে কন্ডাক্টর লেগে যে এখানে কোনো ইনসুলেশন থাকবে না। সেটাই যেখানে বলা হয়েছে, যে এখানে, হ্যাঁ, এখানে বলা হয়েছে এই ডেফিনেশনে যে হাই ভোল্টেজ conductor passes through a metal sheet or frame which is in arc potential.
মানে ওটার বডি তো 8 পটেনশিয়ালে আছে, তখন সেটাকে যে ইনসুলেশন দেওয়া হয় সেটাকে বলে বুশিং। তার মানে এই যে সাইড দিয়ে আমরা যেগুলি দেখতেছি এগুলি হচ্ছে বুশিং। এটার বিকল্প হিসাবে যেটা করা যেত, তুমি ভাবতে পারো আর কি, বিকল্প হিসাবে ভাবো যে কন্ডাক্টর না দিয়ে কেবল এনে এর মধ্যে ঢুকাই দিত। তখন এই কেবলের যে ওয়েট, এই ওয়েটটা এখানে ঢোকার সময় এটা শক্তপোক্ত হতো না, কারণ ফ্লেক্সিবল টাইপের তো, নড়াচড়া লেগে ওই জিনিসটা বেশি দিন টিকতো না, ওর গা ফেটে যেত এবং কেবলের ওখানে ক্র্যাক ধরতো। তো সেই জন্য আমরা এখানে সলিড কিছু চাই, কঠিন কঠিন কিছু চাই, এমন কিছু চাই যেটা এরকম একটা হাই ভোল্টেজ ব্রেকারের সাথে শক্তপোক্ত হয়ে লেগে থাকে। ব্যাপারটা বুঝতে পারছো? তোমার কিন্তু হাই ভোল্টেজ কেবল কিন্তু আছে, এক্সএলপি কেবল আছে, তার গায়ে কিন্তু ইনসুলেশন আছে। তো সেই ইনসুলেশন দিলে, যদি ইনসুলেশনটা আমরা এটার মধ্যে ঢুকিয়ে দিই, ইনসুলেশন একটু কেটে আমরা যদি এটার মধ্যে ঢুকিয়ে দিই তাও কাজ করবে, কিন্তু ওই ইনসুলেশনটা এখানে শক্তপোক্তভাবে লাগানো যাবে না। কেবলের ইনসুলেশন তো ওটা খুব বেশি শক্ত হয় না, এই কারণে কিন্তু আমরা আসলে বুশিংটা ইউজ করি, ট্রান্সফরমার বুশিং ইউজ করে কন্ডাক্টর। হুম। এখন এইখানে বুশিং এর কিছু ক্যারেক্টারিস্টিক করা হয়েছে। একটা হলো পাংচার, আরটা হলো ফ্ল্যাশ ওভার। কিন্তু তোমাদের আমি বলে রাখি, দিস ইজ নট অনলি দ্য property or characteristics of bushing, it is actually characteristics of all insulator। যে কোনো ইনসুলেটর এই দুটা ক্যারেক্টারিস্টিক থাকে, একটা হচ্ছে পাংচার, একটা হলো ফ্ল্যাশ ওভার। এটা কি আমি এখানে বুঝিয়ে দিই, এটা থেকেই বুঝো, ডান দিকের ফিগার আরো ভালো করে বোঝা যাবে, কিন্তু বাম দিকে আগে বুঝো যে এটা যেহেতু একটা হাই ভোল্টেজ কন্ডাক্টর, হাই ভোল্টেজ কন্ডাক্টরে এখানে হাই ভোল্টেজের কারণে এই যে পুশিং এর ইনসুলেশন ফেটে যেতে পারে, মানে সহ্য করতে পারলো না, যে এটার ইনসুলেশন এত ভোল্টেজকে সহ্য করতে পারলো না। যদি এরকম হয় তাহলে এটাকে বলে পাংচার। যখন সে সহ্য করতে পারে না তখন সে বলে পাংচার। আর যখন এটা পাংচার হবে না কিন্তু অতিরিক্ত ভোল্টেজের কারণে এর উপর দিয়ে ডিসচার্জ হবে, এই ইনসুলেশনের উপর দিয়ে ডিসচার্জ হবে কিভাবে? এই কন্ডাক্টরের যে গা থেকে, এটা কিন্তু ইনসুলেটেড থাকে না, এই গা থেকে একটু হচ্ছে ইনসুলেশন, গা থেকে ভোল্টেজ এইখানে যে যে কন্ডাক্টর আছে, এই যে গাটা আর্ট আর কি, আর্ট ব্রেকারের যে গাটা, সেটার মধ্যে লাফিয়ে লাফিয়ে ভোল্টেজ চলে আসে, এটাকে বলে ফ্ল্যাশ ওভার। ফ্ল্যাশ ওভার কথাটা বুঝো, ফ্ল্যাশ করে যাচ্ছে, ভেসে যাচ্ছে। ওকে, তাইলে এমন ভাবে এটা ডিজাইন করা হয় যেন ফ্ল্যাশ ওভার ভোল্টেজ যত, তার চেয়ে পাল্টার ভোল্টেজ বেশি হয়। কথাটার মানে কি একটু বুঝাই বলি তোমাদের। যে মনে করো তুমি 11 কেভি একটা ট্রান্সফরমার ইউজ করতেছো বা ব্রেকার ইউজ করতেছো 11 কেভি, তো সেইখানে তোমার যে ইনসুলেটর ইউজ করা হবে অর্থাৎ বুশিং ইউজ করা হবে, সেই বুশিং এর ফ্ল্যাশ ওভার যদি হয় 20 কিলো ভোল্টেজ, তাহলে পাংচার হবে ধরো 30 কিলো ভোল্টেজ। এটা আমি কথার কথা, আমি একটু এক্সাম্পল দিয়ে বুঝাইলাম তোমাদের। এই কথাটার মানে কি দেখো, তোমার এই ব্রেকারটা অথবা ট্রান্সফরমারটার রেটেড ভোল্টেজ হচ্ছে 11 কেভি। কোনো কারণে লাইনে কিন্তু বেশি ভোল্টেজ চলে আসতে পারে, যে আমরা বলি ভোল্টেজ সার্জ বা স্পাইক। ভোল্টেজ সার্জ বা স্পাইক যদি এরকম একটা 20 কিলো ভোল্টেজের একটা স্পাইক আসে, তখন যেহেতু এটা 11 কেভির জিনিস, তাহলে নিশ্চয়ই এখান দিয়ে উপরে উপরে ভোল্টেজ পড়বে আর কি। যেমন তোমার একটা পানির আটকে রাখার জন্য বাঁধ দেওয়া হয়, কিন্তু যদি বিশাল একটা ঢেউ আসে তাহলে বাঁধ উপচাই পড়ে, দ্যাট ইজ ফর ফ্ল্যাশ ওভার। তো বোঝা গেল কিনা? তুমি যদি 10 ফুট উঁচু একটা বাঁধ দাও,
আর পানির তোর যদি আসে 9 ফুট, তাহলে ফ্ল্যাশ ওভার তো হবে না, বাঁধের তল দিয়ে আছে। কিন্তু 10 ফুট বাঁধের চেয়ে উঁচু ঢেউ যদি আসে তাহলে নিশ্চয়ই ফ্ল্যাশ ওভার হবে। বুঝছো ফ্ল্যাশ ওভার কি? তাইলে তাহলে 11 কেবি যদি ওটা রেটেড হয়, ফ্ল্যাশ ওভারটা রাখা হয় তার চেয়ে একটু বেশি, যে আরো একটু বেশি ভোল্টেজ আসলে যেন ফ্ল্যাশ ওভার হয়। ডিজাইন করা হয় এমন ভাবে যে পাংচার ভোল্টেজ আরো বেশি, মানে 30 মনে করো, তার মানে প্রায় 3 গুণ ভোল্টেজ আসলে তারপরে সে পাংচার হবে। মনে রাখতে হবে পাংচারটা কিন্তু ডিস্ট্রাকটিভ, মানে পাংচার হলে সেই বুশিং বা সেই ইনসুলেটর ইউজ করা যায় না। এটা বাদের ক্ষেত্রে হচ্ছে বাদ ভেঙে যাওয়ার মতো বা বাদ ফেটে যাওয়ার মতো, ক্র্যাক করার মতো বাদের ক্ষেত্রে। হ্যাঁ, আর ফ্ল্যাশ ওভার তো বুঝতেছো, বাদের এপাশ থেকে ওপাশে পানি চলে গেল, তারপর পানি আবার সরে গেল, বাদের কোনো সমস্যা নাই। কিন্তু পাংচার মানে তো ক্র্যাক হওয়া। তো এখান থেকে তুমি অনুমান করতে পারো যে এটা ডিজাইন করা হয় যাতে পাংচার ভোল্টেজ যেটা তার চেয়ে ফ্ল্যাশ ওভার কম হয়। এই কথাটা এখানে এই যে বলা আছে, দেখো ফ্ল্যাশ ওভার টেক্স প্লেস বিফোর দে গেট পাংচার, আগেই ফ্ল্যাশ ওভার হয়ে যায়। তো এটা এটা করা হয় ওই জন্যই, কারণ একবার ফ্ল্যাশ ওভার হয়ে গেলে সেটা আবার ইউজ করতে কোনো সমস্যা নেই, কিন্তু একবার পাংচার হয়ে গেলে ওইটা কিন্তু ফেলে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে আরেকটা জিনিসে যাই। ওখানে আমরা 4টা জিনিস দেখেছি, দেখো অযোগ্য হওয়ার কিছু নেই। বুশিং, তারপর হলো সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট, তারপরে হচ্ছে বাস বা কন্ডাক্টর, আর হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। তো ঠিক আছে, আমরা ওখানে আমরা বুশিংটা কিন্তু বুঝে গেছি। ডেসক্রিপশন গুলি তোমাদের বোঝার জন্য দিয়ে দিলাম আর কি, সব ডেসক্রিপশন পড়ে পড়ে শোনানোর তো দরকার নেই। এরপর আসি আমরা সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট। সার্কিট ব্রেকার কন্ট্যাক্ট মানে এখানে কিন্তু বলতে সুইচ গিয়ার কম্পোনেন্ট মানে ইন জেনারেল। আমরা তো প্রত্যেকটার জন্য তো আমরা কন্ট্যাক্ট করছি, এই যে যেমন ওয়েল সার্কিট ব্রেকারের কন্ট্যাক্ট, আমার এসএফসিসি কন্ট্যাক্ট কিভাবে আমরা ওখানে দেখি। তারপরে ইন জেনারেল আবার এখানে টিউলিপ টাইপ কন্ট্যাক্ট আছে, ছবি দেখাবো। আর আছে ফিঙ্গার অ্যান্ড ওয়েস্ট কন্ট্যাক্ট, এরকম আছে আর কি। আরেকটা হলো 3 নম্বর হচ্ছে বাট কন্ট্যাক্ট। এরকম কন্ট্যাক্ট গুলি আছে। এখন এই ছবিগুলি দেখো, একটা হচ্ছে তোমার এই যে হচ্ছে ফিক্সড পার্ট, দুই দিকে থাকে ফিক্সড পার্ট, আর মুভিং পার্টটা হলো ভেতরে থাকে। ওকে, যখন আর্ক হয় তখন ওই যে যখন ওই ভিতরের মুভিং পার্টটা যখন এই ফিক্স থেকে সরে যায় ওই যে ফাঁকা দিয়ে, তখন ওই জায়গা দিয়ে আর্কিংটা হয়। আরেক ধরনের কন্ট্যাক্ট এই যে রিটেইং ডিভাইস, লিফ স্প্রিং। লিফ মানে তো আমরা পাতাকে লিফ বলি, তাই না? লিফ স্প্রিং আর হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। মুভিংটা এখানেও দেখো, মুভিংটা ভেতরে, এখানেও কিন্তু মুভিংটা ভিতরে। আর এটা যদি মুভিং হয় তাহলে এটা নিশ্চয়ই ফিক্স হবে। এই লালটা হচ্ছে মুভিং, এই যে এগুলি হচ্ছে ফিক্স। ফিক্সটা একটু ব্লু কালারের, এখানে আছে রিটেইং ডিভাইস, আরটা হচ্ছে লিফ স্প্রিং। লিফ আমরা বলি পাতাকে, এটা আসলে ইয়ের মতো, আহ, আমরা বাংলায় বলি পাত, মানে এটা কিন্তু স্পাইরাল স্প্রিং না। তোমরা জানো যে এটা কি বলতে চাচ্ছি। স্পাইরাল স্প্রিং হচ্ছে এই যে এরকম এরকম পেঁচানো থাকে, আর লিপ স্প্রিং হচ্ছে আমরা যেটাকে সোজা বাংলায় পাত বলি, ওই যে গাড়ির নিচে থাকে, তোমরা দেখছো গাড়ির নিচে থাকে অনেকগুলি বার পাশাপাশি বাঁকা করে দেওয়া থাকে, ওটার মধ্যেই একটা স্প্রিং এফেক্ট হয়। সেরকম করে দেওয়া আছে দুই দিকে, এইদিকে আছে লিপ, এদিকেও লিপ আছে। এই যে যে লিপ দেখতেছে বাম দিকের কিন্তু লিপ, কোনো সন্দেহ নাই লিপ। এগুলো ফিক্সড কন্ট্যাক্ট, লেখা নাই কিন্তু, কিন্তু বুঝে নিতে হবে তোমাকে। কেমনে বুঝবো? মুভিংটা ওই যে ভিতরে একটা লালটা হচ্ছে মুভিং, আর এটা হচ্ছে ফিক্স। ফিক্সের একদিকে তোমার হচ্ছে লিপ স্প্রিং আছে, আর একদিকে লিপ স্প্রিং, আর ভেতরে একটা রিটেইন ডিভাইস আছে। আর মুভিংটা দেখো, মুভিংটা মাথাটা একটু চোখা, আর এগুলিতে স্প্রিং থাকায় ভেতরে যখন চাপ দেয় তখন এটা আটকায় যায় আর কি। এটা আর এক ধরনের কন্ট্যাক্ট। এখানে মুভিংটা তোমার হচ্ছে যে ব্লুটা, আর এটা হচ্ছে বাট স্টেশনারি কন্ট্যাক্ট। স্টেশনারি মানে হচ্ছে ফিক্স আর কি। হ্যাঁ, স্টেশনারি মানে ফিক্স কন্ট্যাক্ট, তার মানে এই লালটা হচ্ছে ফিক্স কন্ট্যাক্ট, আর এটা হচ্ছে মুভিং কন্ট্যাক্ট। এটা শেষ প্রান্তে আমরা আহ, আহ, এবং
এখানে মজার জিনিস হচ্ছে যে স্প্রিং থাকায় এই মুভিংটা যখন ভিতরে ঢুকে ওই স্প্রিংটা তখন একটু চাপ লেগে ওখানে একটা এটাকে একটু মানে যখন এটা কিন্তু আলটিমেটলি এই পর্যন্ত পৌঁছাবে, সেরকম দেওয়ার সময় এই স্প্রিংটা লম্বা হয় যাতে সে ভিতরে ঢুকতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে বাসবার আর কন্ডাক্টর। বাসবার এবং কন্ডাক্টর। বাসবার মানে হচ্ছে এই সংখ্যাটা তোমরা ইয়েতে কি পাবে, তোমাদের যে আগে শেখানো হয়েছিল যে ওয়ারিং, সেখানে যে বাসবার হচ্ছে চ্যাপ্টার রঙের বার যেটা দিয়ে আমরা কানেকশন দেই, আর কন্ডাক্টর হচ্ছে সাধারণত নন ইনসুলেটেড ইয়ে আর কি, তোমার তার বলতে পারো। ইনসুলেটেড হলে সেটাকে আমরা বলি কেবল। আচ্ছা, এখানে এটা খুব ছোট্ট আর কি। দেখো, দ্য কারেন্ট ক্যারিং মেম্বার ইন এ সার্কিট ব্রেকার কনসিস্ট অফ ফিক্সড এন্ড মুভিং কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট তো গেল, এরপরে আসতেছে এন্ড দ্য কন্ডাক্টর কানেক্ট। কন্ডাক্টর ওই কন্ট্যাক্ট থেকে এটাকে কানেক্ট করে বাসবারের সাথে। হ্যাঁ, ইফ দ্য সুইচ গিয়ার ইজ অফ আউটডোর টাইপ, দিস কানেকশন আর কানেক্টেড ডাইরেক্টলি টু দ্য ওভারহেড লাইন। বুঝতে পারছো, আউটডোর হলে ওই কন্ডাক্টর গুলি ওভারহেড থাকে, and in case of indoor the incoming conductor or circuit breaker connected to bus bar। আমি বুঝাইতে পারছি কিনা, এটা বোধহয় বুঝতে কষ্ট হচ্ছে কারণ এখানে ছবি নাই এবং তোমাদের এইখানে ছবি থাকলে বুঝতে সুবিধা হয়, কিন্তু এটা ছবি আমি এখানে একটা দিয়ে দেবো, সমস্যা নেই। মুখে বলি আপাতত, ছবি একটা দিয়ে দিব। তো মুখে বলি, তোমরা এখানে চিন্তা করো, সেটা হচ্ছে যে তোমার আউটডোর সাবস্টেশনে ওই যে উপর থেকে অনেক কিছু দেখবে ঝুলানো থাকে। হ্যাঁ, উপর থেকে ঝোলানো থাকে, ওগুলি হচ্ছে এই কন্ট্রাক্টর। আর ইনডোরের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা থাকে বাসবার দিয়ে কানেক্টেড থাকে। এই হচ্ছে সারাংশ। এটা first year, then আধা ঘন্টা সময় বাকি আছে, ওই সময় থেকে খেয়াল রাখো।
দেখা যায়? হ্যালো, দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, তো ওই যে এখানে দেখো, এই যে দুইটা কথা বলা আছে, বাসবার এন্ড কন্ট্রাক্টর। তো বলা আছে আউটডোর হলে এটা কন্ট্রাক্টর দিয়ে থাকে, আর ইনডোর হলে বাসবার। এই যে এখানে দেখো ছবি দিয়ে দিছি, এই যে যতগুলি দেখতেছো এগুলি সবই কিন্তু কন্ট্রাক্টর, আর এখানে হচ্ছে বাসবার। এই যে ইনডোর, এটা হলো ইনডোর। ইনডোর প্যানেলের ভিতরে ছবি দিয়েছি আর কি, এটা প্যানেলের ভিতরে ছবি আর কি। তো ঠিক ঠিক আছে, এখন বাকি থাকলো হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার আসলে এক ধরনের ট্রান্সফরমার, যেটা দিয়ে আসলে মেজারমেন্টের কাজ করা হয় এবং প্রোটেকশনের কাজ করা হয়। এটা দুই ধরনের হয়, একটা হলো কারেন্ট ট্রান্সফরমার, একটা পোটেনশিয়াল ট্রান্সফরমার বা সিটিবিটি বলে। তো এখানে অনেক কথা আছে, বাট আমরা কানেক্টর সরাসরি দেখি। সেটা হচ্ছে যে সিটি যেটা, সেটাকে লাগানো হয় লোডের সাথে, লোডকে প্রাথমিক বা প্রাইমারির সাথে লাগানো হয়। যেমন এই যেটা লোড, লোড কারেন্টটা যাচ্ছে, এই যে এই সিটির প্রাইমারি, তার সাথে লোড লাগিয়ে দেওয়া হচ্ছে যে 1000। আর অবলিক 5 মানে হচ্ছে যে এই লোডে যদি 1000 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এইখানে কারেন্টটা আসবে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এই 1000/5 মানে এই, যদি ওখানে 1000 না যে 500 যায়, তাহলে এখানে কিন্তু 2.5 যাবে আর কি, মানে রেশিওটা ঠিক থাকবে। ওখানে 1000 গেলেই শুধু এখানে 5 যাবে। এটা হলো সিটি। তো সিটির প্রাইমারি কোথায় যাবে? প্রাইমারি যাবে হচ্ছে লোডের সাথে সিরিজে। আর সেকেন্ডারিটা এই যে ঘুরে এসে, সেকেন্ডারিটা এই যে অ্যামিটারের ভিতর দিয়ে যে এখানে যে এইভাবে লেগে যেতে পারতো, তাদের কোনো সমস্যা নেই। এটা সিটি, এইটা এই প্রাইমারি, সরি, ওই যে সেকেন্ডারি হচ্ছে অ্যামিটারের সাথে লাগানো থাকবে। এই অ্যামিটারে তো রেজিস্টার থাকে না, এটার মধ্যে দিয়ে আসলে ওই সেকেন্ডারি কারেন্টটা পাস করবে। কিন্তু ওটাকে নিয়ে আবার কারেন্ট কয়েল অফ ওয়াট মিটারে লাগিয়েছে। এটার উদ্দেশ্য হচ্ছে ওয়াট মিটারের রিডিংটাও ওই সিটি থেকে নিয়ে নেওয়া। সেই, আর পিটি লাগানো হয় লোডের সাথে প্যারালাল। এই যে লোডের সাথে এই যে প্যারালাল, প্যারালাল করে এই যে পিটি, ওইদিকে যদি 66,000 কিলো হয়, তাহলে এখানে 110 ভোল্ট হবে, এরকম করে একটা পিটি লাগানো হয়। তো পিটি সেকেন্ডারিটা অবশ্যই ভোল্টমিটারের সাথে লাগানো থাকবে। এই যে দুটোই কিন্তু আর্ট করতে হবে, সিটিও আর্ট করা, পিটিও আর্ট করা। পিটিটা সেকেন্ডারিটা ভোল্টমিটারের সাথে, আবার পিটির ইয়েটা, ওই তারটাকে নিয়ে আবার এটা ওয়াট মিটারের পোটেনশিয়াল কয়েলে দেওয়া হচ্ছে। এর ফল হবে কি, যে এই লোডে কত পাওয়ার যাচ্ছে, এই পাওয়ারটা মাপা যাবে ওয়াট মিটার থেকে। অ্যাকচুয়ালি প্রবলেম কি দেখো, প্রবলেম হচ্ছে যে এই সোর্সটা হচ্ছে 66 কেভি, আর এখানে কারেন্ট প্রায় 1000 অ্যাম্পিয়ার। তো 66 কেভি 1000 অ্যাম্পিয়ার যে পরিমাণ পাওয়ার পাঠাবে, ওইটার জন্য আমরা মিটার পাবো না। আমাদের মিটার তো বিশাল বড় মিটার বানাতে হবে, তো সেই জন্য সিডিপিটি ইউজ করা হয়। সিডিপিটি ইউজ করলে সাধারণ মিটার দিয়ে মাপা যায়, এই হচ্ছে সুবিধা। এগুলো সব সাধারণ মিটার, ছোট ছোট, দেখলেই বুঝবা যে এটার ভোল্টেজ রেঞ্জ হচ্ছে 110 ভোল্ট, আর কারেন্ট রেঞ্জ হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আগে একটু বলে রাখি যে এই উদ্দেশ্য হচ্ছে যে এই যে এখানে ডিসপ্লেতে মিটার, এটা সাবস্টেশনের ডিসপ্লেতে মিটারগুলি থাকে। তো এই মিটারগুলি আমাদের, আমরা বলি যে মেজারিং ইনস্ট্রুমেন্ট, সেজন্য এই মেজারিং ইনস্ট্রুমেন্টে এই যে কারেন্টের রেশিও এটা 5 অ্যাম্পিয়ার হয়। কিন্তু আবার এই সিটিগুলি কিন্তু আবার প্রোটেকশনের জন্য, মানে হচ্ছে রিলেতে নিয়ে কালেক্ট করা হয়। তো রিলেতে যখন কানেক্ট করা হয়, তখন সেখানে 1 অ্যাম্পিয়ার থাকে ইউজুয়ালি। ঠিক আছে, এগুলি তাহলে শেষ হয়ে গেছে। 4টা জিনিস আমরা পড়লাম মূলত এখানে, মানে ইয়ের ব্যাপারে, ওই যে সাবস্টেশন কি বলে, সুইচ গিয়ারের
কম্পোনেন্ট হিসাবে। আজকে হয়তো সময় হবে না, আমরা নেক্সট ক্লাসে আমরা রিলেতে যাব। তো আমাদের টার্গেট হচ্ছে ওই যে রিলে যে কিভাবে প্রোটেকশন সার্কিট ডিজাইন করে সেইভাবে। তো সেখানে যাওয়ার আগে আমরা এইগুলি একটু শিখে নিলাম। এখানে হচ্ছে প্রবলেম অফ সার্কিট ইন্টারাপশন। এই সার্কিটগুলি ইন্টারাপ্ট করবে কিন্তু এই রিলের মাধ্যমে ব্রেকারগুলি করবে। তো এই প্রবলেমটা একটু জেনে নিই। পাওয়ার সিস্টেমে হচ্ছে যত জেনারেটর, ট্রান্সফরমার, তারপরে হচ্ছে ট্রান্সমিশন লাইন, সবগুলি কিন্তু আসলে ব্যাপক পরিমাণে ইন্ডাক্ট্যান্স এবং সামান্য পরিমাণে ক্যাপাসিট্যান্সের সমন্বয়ে গড়া। যেমন জেনারেটরের মধ্যে সাধারণত ক্যাপাসিট্যান্স থাকে না, ট্রান্সফরমার ক্যাপাসিট্যান্স থাকে না, কিন্তু ট্রান্সমিশন লাইনে ক্যাপাসিট্যান্স থাকে। তো সবকিছু মিলায় ইন্ডাক্ট্যান্স বেশি, কিছু ক্যাপাসিট্যান্স থাকে। তো এই কারণে যখন ফল্ট ঘটে তখন ওই ইন্ডাক্টর ক্যাপাসিটর মিলে সেখানে কারেন্টের এবং ভোল্টেজের ওয়েভ শেপটা এমন হয় যে ওটাকে করা বড়ই মুশকিল হয়ে যায় কন্ট্রোল করা। তো সেই জন্য এখানে অসিলেশন এবং সার্জ তৈরি হয়, এবং সেগুলি সম্পর্কে আমরা একটু পরিচিত হতে চাই। যেমন এখানে একটা পাওয়ার সিস্টেম বোঝাচ্ছে, যেমন জেনারেটর আছে, ট্রান্সফরমার আছে, সার্কিট ব্রেকার আছে, ফল্ট আছে। এলো প্রথম ডায়াগ্রামে। এখন এইটাকে আমরা ট্রান্সমিশন লাইনের প্যারামিটার দিয়ে আমরা একটু রিপ্রেজেন্ট করতে যে কি পাচ্ছি দেখি। পাচ্ছি হচ্ছে যে জেনারেটর যেটা, সেটা তো জেনারেটর ভোল্টেজ দিবে। এই ট্রান্সফরমারটা সে এবং লাইন এবং এখানে জেনারেটর তিনজনেরই ইন্ডাক্ট্যান্সকে আমরা এল এর মধ্যে ধরলাম, যে জেনারেটর ইন্ডাক্ট্যান্স, ট্রান্সফরমার ইন্ডাক্ট্যান্স, ট্রান্সমিশন লাইনের ইন্ডাক্ট্যান্স সব মিলে এখানে এল আছে। আর ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিট্যান্স আছে, সেটা এখানে সি আছে। তো সার্কিটটা আছে এলসি হিসাবে। আমরা রেজিস্টার তো অবশ্যই আছে, ওই এগুলিকে আপাতত আমরা ইগনোর করছি। এবং তোমরা যদি বলো যে আমরা ইগনোর করব কেন, কেন করি, তাহলে সেটা একটু তোমাদের বলে নেই ইগনোর কেন করব। এই জেনারেটর, ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন এগুলি এমন ভাবে ডিজাইন করা হয় যেন সেখানে রেজিস্ট্যান্স কম থাকে। রেজিস্ট্যান্স কম থাকলে ওইটার হচ্ছে গিয়ে পাওয়ার লস কম হবে। যদি রেজিস্ট্যান্স বেশি থাকে তাহলে পাওয়ার লসের মাধ্যমে লোডে পাওয়ার কম যাবে, এসব সিস্টেমে পাওয়ার লস বেশি হয়ে যাবে। সেই জন্য এগুলিতে রেজিস্ট্যান্স খুবই কমায় রাখা হয়। ডিজাইনটা এমন ভাবে করা হয় যেন রেজিস্ট্যান্স কম থাকে। চাইলে ইন্ডাক্ট্যান্সের ক্যাপাসিট্যান্স কমিয়ে রাখা যায়, কিন্তু সেগুলি কমানো হয় না ইচ্ছা করেই, কারণ তাহলে ফল্ট কারেন্ট ঠেকানো যাবে না, ফল্ট কারেন্ট অনেক বেশি হয়ে যাবে। ব্যাপারটা বুঝো। কিন্তু সুইচ গিয়ারের প্রোটেকশন এই কোর্স পড়ার আগে অনেককে শেখানো হয় যে ভোল্টেজ রেগুলেশন বেশি হবে এই ইন্ডাক্ট্যান্স থাকলে। হ্যাঁ, ভোল্টেজ রেগুলেশন তো খারাপ জিনিস, ভোল্ট কমিয়ে দেয়। কিন্তু ভোল্টেজ রেগুলেশন আমরা পাবো বটে এল এর জন্য, কিন্তু এটা যদি আমরা কমাই দেই, যে ঠিক আছে আমরা এল কমিয়ে দিলাম, তাইলে কিন্তু শর্ট সার্কিট কারেন্ট এমন বেশি যাবে যে প্রোটেকশন ডিভাইসে অনেক খরচ হয়ে যাবে। তো এই জিনিস কিন্তু একটা মনে রাখতে হবে। যা হোক, এইটাকে আমরা এখানে সাজিয়ে আঁকছি যে তাহলে এটা হলো সোর্স, এটা হচ্ছে ইন্ডাক্টেন্স অফ অল দিস থ্রি, জেনারেটর, ট্রান্সফরমার এবং ট্রান্সমিশন লাইন। এটা হচ্ছে ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিট্যান্স, কারণ ট্রান্সফরমার এবং জেনারেটরের মধ্যে ক্যাপাসিট্যান্স থাকে না। আর এরপরে সার্কিট ব্রেকারটা এখানে ফল্টের চিহ্ন হচ্ছে এই যে এটা। এই অবস্থায় কি হয়, যখন ওই যে ট্রানজিয়েন্ট যদি তোমরা পড়ো, শুরুতে যখন ওই ফলটা ঘটে তখন কিন্তু এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে যায়। আর ইন্ডাক্ট্যান্সের ওখানে
ওকে। তো যেটা হয় যে ওই সময় একটা ট্রানজিয়েন্টের কারণে এই যে এটা শর্ট হয়ে যায় আর এই পুরো ভোল্টেজটা এর অ্যাক্রসে যায়। কিন্তু তারপরে যখন এই মানে জাস্ট ওই ফল্ট ঘটার পর পর এরপরে কিন্তু আবার এই ক্যাপাসিটরটা চার্জ হয় ধীরে ধীরে। এটা হচ্ছে তোমরা জানো যে এসি ট্রানজিয়েন্ট এটাকে বলে। একটা হচ্ছে ডিসি ট্রানজিয়েন্ট, একটা এসি। এটা তো ডিসি নাই, তো এসি ট্রানজিয়েন্ট। এরপরে আস্তে আস্তে কি হয় যে ক্যাপাসিটরটা কিন্তু চার্জ হতে থাকে। ক্যাপাসিটর হচ্ছে ট্রানজিয়েন্ট কন্ডিশনের শুরুতে অফ, সরি ওই যে অন হয়ে যায় আর কি, মানে শর্ট সার্কিট হয়ে যায়। তো ওই সব কারণে দেখা যায় যে কারেন্ট এবং ভোল্টেজের দশা এই হয়। এই হলো সিস্টেম ভোল্টেজ, এর ডটেরটা সিস্টেম ভোল্টেজ, এই হচ্ছে কারেন্ট। এবং নর্মালি কারেন্ট ভোল্টেজ যাই থাকুক, নর্মালি ফল্টের সময় যেহেতু রেজিস্ট্যান্স ওইভাবে কাজ করে না, এটার মধ্যে কিন্তু ওই যে অলমোস্ট 90 ডিগ্রি ইয়ে চলে আসে, গ্যাপ চলে আসে। আর এটার আর ভোল্টেজ হচ্ছে ওই যে ওই লালটা। তো এখন এটা তোমরা জানো যে আর্ক ভোল্টেজ ডিফাইন আগে করা হচ্ছে কোথায় থাকে। আর্ক ভোল্টেজটা থাকে হচ্ছে কন্ট্যাক্টের দুই পাশে, মানে এই যে সিবি তার কন্ট্যাক্টের দুই পাশে আর্ক ভোল্টেজটা থাকে, তাই না? তোমরা জানো যে সেটা থাকে। তো সেটার অবস্থা কি দেখো, আর্ক ভোল্টেজটা ওই কন্ট্যাক্টের অ্যাক্রসে চলে গেছে। এবং এইগুলিকে ম্যানেজ করার যে ঝামেলা, ওইটাকে আমরা বলতেছি এই যে প্রবলেম অফ সার্কিট ইন্টারাপশন। মানে সার্কিটটাকে আমরা যে ইন্টারাপ্ট করব, এই এলসি গুলি এটা একটা ডিস্টার্ব করে। তো সেই জন্য এখানে আমরা আর কয়েকটা ডেফিনেশন রাখতে হবে। সেটা একটা আছে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। এরকম একটা মেকানিজম আছে, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। আমরা সঙ্গে বলি আর 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 ভি, মানে রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ। এইটা হচ্ছে কিলো ভোল্ট পার মাইক্রো সেকেন্ডে আমরা মাপি, এবং ওই এলসির এগুলির উপর ডিপেন্ড করে। এটার একটা ফ্রিকোয়েন্সি আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। এটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলে আর কি, বা অসিলেটরি ফ্রিকোয়েন্সি। এইটা কিন্তু ওই 50 হার্জের ওই ফ্রিকোয়েন্সি না, ওই এল এবং সির উপর ডিপেন্ড করে এই ফ্রিকোয়েন্সিটা আসে। এটা হচ্ছে 1/2/√/LC। আর ভোল্টেজটার পরিমাণ হয় টয়েস ইএম। ইএম হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ। এই যে ইএম হচ্ছে এই যে সিস্টেম ভোল্টেজটা, তার যে পিক ছিল, এই যে কালো ডট লাইন, এটা হচ্ছে ইএম। ওর দ্বিগুণ পরিমাণ কিন্তু হয়ে যায় ইয়েটা, এই যে আর্ক ভোল্টেজটা। যাই হোক, রেট অফ রিকভারি না, রিস্ট্রাইকিং ভোল্টেজ, রেট অফ রাইজ অফ রিস্ট্রাইকিং ভোল্টেজ, এইটা the value of rate of rise of রিস্ট্রাইকিং ভোল্টেজ ডিপেন্ডস অন রিকভারি ভোল্টেজের উপর ডিপেন্ড করে এবং ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। তো একটা তো রিকভারি ভোল্টেজ বললাম, যে ওই যে যেটা কন্ট্যাক্টের অ্যাক্রসে আসে। আর একটা হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, যেটা হচ্ছে এই মাত্র দেখালাম FN = 1/2/√/LC। এই দুটোর উপরে এটা ডিপেন্ড করে।
আর একটা আছে সমস্যা, আমরা কিন্তু প্রবলেমগুলি ডিসকাস করছি, যে তার মানে পাওয়ার সিস্টেমে এই এল এবং সি তো থাকবেই, আমাদের কিন্তু কোনো রক্ষা নেই, আমরা পুরো রেজিস্ট্রিভ পাওয়ার সিস্টেম তো বানাতে পারবো না, তাহলে তো ব্যাপক পাওয়ার লস হবে, তাই না? পাওয়ার লস যাতে না হয় কিন্তু ভোল্টেজ ড্রপ হয় হোক, এইটাকে এনশিওর করার জন্য কিন্তু আমরা এই যে সার্কিটে ট্রান্সমিশন লাইনটা ওইভাবে ডিজাইন করি। তো আমাদের কিন্তু ওই যে দুটো প্রবলেম দেখাইলাম, যে একটা হাই ফ্রিকোয়েন্সি তৈরি হয় ওখানে, ওই দুটো অসিলেট করতে থাকে, আরেকটা হচ্ছে যে রেট অফ রাইজ অফ রিস্ট্রিক্টিং ভোল্টেজ, এই 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 জিনিসগুলি, একটা হচ্ছে সার্কিট ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট মানে হচ্ছে সার্কিটটাকে খুলে ফেলা, সে কিন্তু তখন সে এগুলো একটু প্রবলেম করে। আরেকটা হচ্ছে কারেন্ট চপিং, আরেকটা প্রবলেম, ইট ইজ দ্য ফেনোমেনন অফ কারেন্ট ইন্টারাপশন বিফোর দ্য ন্যাচারাল কারেন্ট জিরো ইজ রিচড। ন্যাচারাল কারেন্ট জিরো হচ্ছে ওই যে ফার্স্টে এটা সুইপ করে যখন জিরো ক্রস করে তার আগে এই ফেনোমেননটা ঘটে, এটাকে বলে কারেন্ট চপিং। কারেন্ট চপিং এর জন্য আমরা একটা রিলেশন বের করি, যেটা হচ্ছে আমরা এনার্জি থেকে এটা করি আর কি। তো তোমরা সবাই জানো যে ইন্ডাক্টরের মধ্যে যে এনার্জি থাকে এটাকে আমরা বলি হাফ অফ এল আই স্কোয়ার, আর ক্যাপাসিটরের মধ্যে যে এনার্জি থাকে তার আমরা বলি হাফ অফ সি ভি স্কোয়ার বাই ই স্কোয়ার, একই কথা, ভি স্কোয়ার বাই এ স্কোয়ার। তো এইখান থেকে ইর মানটা বেরিয়ে আসে যে ই ইকুয়াল টু আই অফ রুট ওভার এল বাই সি। এখান থেকে আমরা কারেন্ট ভোল্টেজের একটা রিলেশন পাই। তো ওখান থেকে তোমার এখানে দেখো এদের মধ্যেকার বিষয় আশয়গুলি ঘটছে, যে একটা তো সেটার পুরোনো সার্কিটটা কিন্তু এই যে জেনারেটর, এই যে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, সার্কিট ব্রেকার, তারপর ফলস ঘটেছে। তো ওর পরিপ্রেক্ষিতে এই ডান দিকের ডায়াগ্রামটা ভালো করে দেখো যে কি কি ঘটছে। কারেন্ট ফাইনালি সাপ্রেস, কারেন্ট ফাইনালি সাপ্রেস বিফোর ন্যাচারাল কারেন্ট জিরো। ন্যাচারাল কারেন্ট জিরো মানে ওই যে বললাম যে কারেন্টটা যখন জিরোতে নেমে আসে, মানে এই যে এক্স এক্সিসে টি ইকুয়াল টু সরি এক্স এক্সিসে টি বসানো আছে, আর উপরে হচ্ছে কারেন্ট এরকম এরকম করা আছে, ওটা যখন এই যে জিরো হচ্ছে ন্যাচারাল কারেন্ট জিরো, ওই পর্যন্ত আসার আগে এই যে কারেন্টটা দেখো রেক্টাঙ্গুলার ওয়েভের মতো করে এই যে বারবার বারবার কাটা হয়। এই কাটাটা কিন্তু আমরা কাটতেছি না, এটা কিন্তু এরকমই হচ্ছে, এটা আসলে আহ তুমি পালসের মতো দেখতে পাচ্ছ, পালস না? তো এখন এই পালসের মতো করে কোনো কিছু যদি অন অফ অন অফ অন অফ অন অফ হয়, ওই জিনিসটাকে বলে হচ্ছে চপিং বা চপ করা, বুঝতে পারছো? সাধারণত ডিসি ভোল্টেজকে চপ করে করে এরকম রেক্টাঙ্গুলার পালস তৈরি করে, ওখান থেকে চপিং নামটা আসছে, ওখান থেকে আসছে। তো এই কারেন্ট ওয়েভে এরকম 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 মানে স্পাইক দেখতে পাওয়ার নামই হচ্ছে কারেন্ট চপিং, সোজা কথা, যে ওই জিনিসটা হচ্ছে কারেন্ট চপিং। আর তোমার ওদের লাস্ট 10 মিনিট ওই সময়টি খেয়াল রেখো, 10 মিনিট বাকি আছে। এই ডায়াগ্রামটা দেখো, এটা হচ্ছে যে এখানে কিন্তু সার্কিট ব্রেকার ছিল এই যে ক্যাপাসিটরের বাইরে, তো ক্যাপাসিটরের বাইরে ছিল এই যে যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা কিন্তু লাম্প ক্যাপাসিটর। লাম্প ক্যাপাসিটর মানে কি? মানে হচ্ছে এটা লাইনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, সেটাকে আমরা সম্পূর্ণ ক্যাপাসিটরটা ইন্টিগ্রেট করে এক পয়েন্টে আমরা চিন্তা করতে পারি কিনা, বা এক পয়েন্টে এটাকে ধরে নিব কিনা, ওইটাকে বলে লাম্প ক্যাপাসিটর। এরকম না একটা পয়েন্টে না, এটা লম্বা লাইনে সব জায়গায় ছড়িয়ে আছে, কিন্তু তখন আমরা ওটাকে হ্যান্ডেল করব কিভাবে, ওটা কঠিন আছে, হাইপারবলিক ইকুয়েশন চলে আসে। সেজন্য ছোট লাইনের জন্য এবং মিডিয়াম লাইনের জন্য এটাকে এভাবেই ধরা হয়। ছোট লাইনের জন্য তো এটা ইগনোর করে, আসলে মিডিয়াম লাইনের জন্য এইভাবে ধরা হয়। এইটা এই সার্কিট ব্রেকারের পরে যদি চলে আসে তখন সার্কিটের অবস্থা কি সেটাকে আবার এখানে দেখানো হচ্ছে। আহ
অ্যানাদার প্রবলেম হচ্ছে, চারটা প্রবলেম আছে। এর পরের প্রবলেম হচ্ছে ক্যাপাসিটিভ কারেন্ট ব্রেকিং, এবং তারপরে হচ্ছে রেজিস্টিভ কারেন্ট। তো আশা করি এগুলি আজকে শেষ করে দিতে পারবো। ক্যাপাসিটিভ কারেন্ট ব্রেকিং দেখো, এখানে এই যে এখানে দেখো তোমার এক্স এক্সিসের টাইম, ওয়াই এক্সিসে হচ্ছে ভোল্টেজ। এক্স এক্সিসের টাইম, ওয়াই এক্সিসে ভোল্টেজ। এখন এক্স এক্সিসের মধ্যে এনি পয়েন্ট জিরো ভোল্টেজ ইন্ডিকেট করে, রাইট? এক্স এক্সিসের টাইম, ওয়াই এক্সিসের ভোল্টেজ, এনি পয়েন্ট ইন্ডিকেট জিরো ভোল্টেজ। তো এখানে যেহেতু জিরো ভোল্টেজ করে, এটাকে আমরা আর্ক পোটেনশিয়াল বলবো। আর্ক পোটেনশিয়াল বলতে এর মধ্যে লালটা যদি দেখো, এটা কারেন্ট ওয়েভ, এই যে এটা কারেন্ট ওয়েভ, তারপরে এটা কারেন্ট ওয়েভ, এটা কারেন্ট ওয়েভ। আর ভোল্টেজ ওয়েভ হচ্ছে ডটেড ব্লু কালারের। এই কিন্তু ক্যাপাসিটিভ ব্রেকিং এর ক্ষেত্রে এই কারেন্ট, সরি ভোল্টেজ, নট কারেন্ট, ভোল্টেজটা বাড়তে বাড়তে তোমার নর্মালি যে ভোল্টেজটা ছিল, এই যে ভিজি, ভিজি, এই ভোল্টেজের ওয়েভ শেপের নামই হচ্ছে ভিজি। এনি পয়েন্ট ইট ইজ ভিজি, 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 কিন্তু ওটার ম্যাক্সিমাম পয়েন্টকে আমরা নাম দিলাম ভিজিএম। মানে ভিজি হচ্ছে এই ভোল্টেজ প্যাটার্নটার নাম। এইটার এখানেও কিন্তু আসলে মাইনাস ভিজিএম, তো এটা পিক ভ্যালু হচ্ছে ভিজিএম। ওইটার 5 গুণ হচ্ছে এখানে 5 ভিজিএম, এটা হচ্ছে 3 গুণ 3 ভিজিএম। তো ক্যাপাসিটিভ কারেন্ট ব্রেকিং এ সমস্যা যেটা হয়, যে যেই ভোল্টেজ ওয়েভ ম্যাক্সিমাম ভোল্টেজ 5, সরি জিএম, ওটা 5 গুণ থেকে 3 গুণ পর্যন্ত হয়ে যায়। পজিটিভ দিকে 5 গুণ, নিচে দিকে এই যে এই কিভাবে হয়, যে এইগুলি যে এখানে বর্ণনা দেওয়া আছে, দেখো যে 5 জিএম, 2 জিএম, এগুলি আছে আর কি। এই যে একটু দেখো। আর সর্বশেষ হচ্ছে রেজিস্ট্যান্স সুইচিং। রেজিস্ট্যান্সের ক্ষেত্রে মনে হয় যে ঝামেলা হবে না, হওয়ার কথা না। কিন্তু কখন? যখন নেটওয়ার্কে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকবে। দেখো প্রবলেম হচ্ছে এখানে, শুধুমাত্র সার্কিটে আর থাকবে, আর কিছু থাকবে না। সেরকম হলে এই রেজিস্ট্যান্স সুইচিং কোনো সমস্যা হইতো না। নেটওয়ার্কে আর কিছু নেই, কারণ তাইলে তখন আমার ট্রানজিয়েন্ট হতো না। শুধু একটা রেজিস্টিভ সার্কিটে দেখবে ট্রানজিয়েন্ট হয় না। ট্রানজিয়েন্ট বলতে কি বোঝায়? বোঝায় যে একটা ভোল্টেজকে হঠাৎ করে অন করলে বা অফ করলে সার্কিটে যে স্পাইক তৈরি হয়, বা সাময়িক কিছু পরিবর্তন হয়, যেটা স্টেডি স্টেট ভোল্টেজ থেকে ডিফারেন্ট বা কারেন্ট থেকে ডিফারেন্ট, সেটাকে বলে ট্রানজিয়েন্ট। এইটা কোনো রেজিস্টিভ সার্কিটে হবে না। পিওর রেজিস্টিভ সার্কিটের শুধুমাত্র রেজিস্ট্যান্স আছে, ওখানে হবে না, ওই জায়গাটা এটা হবে না। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে রেজিস্ট্যান্স যদি থাকে, যেখানে আমরা ওই রেজিস্ট্যান্স এর সাথে একটা ব্রেকার লাগানো আছে, সেটা দিয়ে ইয়ে করব, কিন্তু আমার সিস্টেমে কিন্তু আমার এল এবং সিও রয়ে গেছে। তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না যে আগে যেগুলি দেখালাম সেখানে এলসি আছে, রেজিস্ট্যান্সকে ইগনোর করলাম, এখন আবার রেজিস্ট্যান্স আসছে কোথেকে? আচ্ছা, এটাকে বোঝানোর জন্য আমি একটু বলতেছি। এখানে যদি যাই, যে ফল্ট না, আমরা ধরে নিলাম এই লোডটা যে কোনো একটা রেজিস্টিভ লোডের সাথে লাগছে। যেমন ধরো হিটার, রেজিস্টিভ হিটার, I²R। হিটার গুলি সাধারণত ইয়ে হতে পারে, তোমার হচ্ছে রেজিস্টিভ হিটার হয়, যে I²R ফর্মুলায় ওখানে পাওয়ার লস করে সে পাওয়ার থেকে ওটা গরম হয়ে যায়। ওয়াটার হিটার, তারপরে ওয়াটার হিটিং কেটলি, এগুলি সবই এই সিস্টেমে কাজ করে, রেজিস্টিভ হিটার। এখন ওইখানে যখন বড় বড় এরকম রেজিস্টিভ হিটিং ফার্নেস থাকবে, সেখানে একটা ব্রেকার মনে করো আমি খুলবো। তো সেই জন্য সেটাকে তখন বললাম যে রেজিস্ট্যান্স ব্রেকিং, কিন্তু আমার সাথে এল এবং সি2 কিন্তু সার্কিটে থেকে যাচ্ছে। তো সেই জন্য এটা ভিজুয়ালাইজ করতে না পারলে এখানে মুশকিল।
এই যে দেখো এখানে ফলে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন আসতেছে যখন ওই রেজিস্ট্যান্স ছিল না তখন এটা হচ্ছিল 1/2/√LC 1/2/√LC আর এখন হচ্ছে 1/2/√LC মাইনাস ওই রুট ওভারের মধ্যে একটা মাইনাস 1/4R²C²। তার মানে যদি তুমি এরকম রেজিস্ট্যান্স ব্রেক করতে চাও, কোনো রেজিস্টিভ লোডে বিশাল পরিমাণে কারেন্ট যাচ্ছে, সেখানে তুমি পাওয়ার দিচ্ছ, তাইলে সেখানে যদি তুমি ব্রেক করতে চাও তাহলে ওই ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন এটা হবে। এখন এখানে তোমাদের একটু একটা জিনিস তোমরা খেয়াল করবা, নাহলে কিন্তু এখানে মুশকিল। সেটা হচ্ছে যে এর আগে যে রেজিস্ট্যান্স ছিল না আমরা বলেছি, তখন রেজিস্ট্যান্সের মান 0 দিব কিনা। যদি 0 দেই তাহলে তো এখানে ইনফিনিটি চলে আসে, তখন তো এর মান থাকে না। কিন্তু ওইভাবে দেওয়া যাবে না, কারণ রেজিস্ট্যান্সটা আছে হচ্ছে শান্ট হিসেবে, যে লেখা আছে দেখো শান্ট রেজিস্টার। শান্ট রেজিস্টার এর কথা মানে হচ্ছে যে এই শান্ট রেজিস্টার, আমরা রেজিস্টারকে কি চিন্তা করতেছি প্যারালাল অবস্থায়। প্যারালাল অবস্থায় যদি আমি 0 দিই তাহলে তো শর্ট সার্কিট বোঝাবে। তো আমাকে প্যারালাল অবস্থায় রেজিস্ট্যান্স প্যারালাল নাই এটা চিন্তা করলে এখানে ইনফিনিটি দিতে হবে। নিচে ইনফিনিটি হলে এটা 0 হয়ে যায়, তাহলে তুমি আগের কেসে চলে যাচ্ছ। বোঝা গেছে কিনা? যদি ওখানে রেজিস্টিভ হিটার লাগাও বা ওরকম হিটার টাইপের ছাড়া তো অত রেজিস্টিভ লোড হয় না, তাইলে তুমি ওই রেজিস্ট্যান্সটা লাগাবে ওর সাথে প্যারালাল করে। সেই প্যারালাল অবস্থায় এটা এখানে ফর্মুলা আসবে -1/4πr²C²। But if the parallel component is absent, then the value of R equal to হচ্ছে infinity, not 0. 0 হলে তো প্যারালাল 0 মানে হচ্ছে শর্ট সার্কিট। তো ইনফিনিটি এখানে দাও, দেখো একই ইকুয়েশন থাকে। ওকে, তো এখান থেকে রেজিস্টিং সুইচের ওই ওই ফর্ম কি না বলে ওটাকে আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন পাবো। এবং দেখো অলরেডি ওই যে সার্কিট ব্রেকারের সাথে ওই যে ওটা তোমার প্যারালাল অবস্থায় আছে, আর এই দিকে তোমার সেই এল এবং সি আছে। এইভাবে থাকার কারণেই তুমি ওই যে ওইটা লিখতে পারছো। যখন এটা ছিল না, তার মানে এটার মান ছিল ইনফিনিটি। এটা ছিল না মানে ওপেন ইনফিনিটি, তখন মান ছিল Fn ইকুয়াল টু হচ্ছে 1/2/√LC। আর এখন আর থাকায় -1/4R²C²। এটা আসলো। এই ধরনের রেজিস্টার সার্কিটে ব্রেকিং করতে গেলে টাইমের সাথে তার ভোল্টেজ এটা কি শেপ পায় দেখো। একটা হচ্ছে এই ডটেড লাইন যেটা কালো, এটা হচ্ছে রিকভারি ভোল্টেজ। এই লাল এই যে বড় বড় করে যেটা যাচ্ছে লাল, তোমাদের সময় শেষ, তোমরা আপলোড শুরু করো। এটা হচ্ছে অসিলেটরি। আর এই নিচ দিয়ে যেটা যাচ্ছে এটাকে বলে ড্যাম্প। দুইটা সেকশন সেপারেটলি তো আপলোড। ঠিক আছে। আর এই সিলেকশন ক্রাইটেরিয়া অফ রেটিংস অফ সার্কিট ব্রেকার এটা আমরা আগের দিনই পড়েছি। হ্যাঁ, এটা আগের দিন পড়েছি, যে এগুলি দেখলে মনে করবে, কিন্তু কভার করে দিয়েছিলাম এই আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ।